ভোটের আগে ভেট। ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত 500 টাকা ভাতা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং অনেকে সেটি পেয়েও গিয়েছেন। যুব ভাতা যেটা 1500 টাকা করে, সেটিও স্টার্ট হয়ে গেছে, সেটিও ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, যদিও যেটি দেবার কথা ছিল এপ্রিল থেকে। এবার নতুন সংযোজন পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসব থেকেও বড় ঘোষণা তিনি করলেন নির্বাচনী দিন ঘোষণার 1 ঘন্টা আগে। সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিয়ে দেয়া হবে বলে তিনি জানান। যেই ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা আদালত থেকে আদালতে ঘোরাঘুরি করেছিল, রীতিমতো নাকে দড়ি দিয়ে তাদের দৌড় করিয়েছিলেন, যা যা করণীয় ডিএ না দেওয়ার জন্য রাজ্য সরকার সব করেছিল, সেই ডিএ দেওয়ার কথা ঘোষণা হলো নির্বাচনী দিন ঘোষণার ঘন্টা খানেক আগে। আর এতেই বিরোধীদের কপালে কিঞ্চিত ভাঁজ লক্ষ্য করা গেছে। নমস্কার, স্বাগত বাংলা বাইটে, সঙ্গে রয়েছি আমি মিঠু। এবার বঙ্গে স্বল্প মেয়াদী ভোট হতে চলেছে। ভোট হবে 2 দফায়, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। যদিও ভোটের দফা নিয়ে তেমন কোনো আপত্তি শোনা যায়নি কোনো রাজনৈতিক মহলের থেকে, কিন্তু এবারের ভোট প্রশ্নের মুখে দাঁড়িয়ে অন্য কারণে। এসআইআর শেষ হয়েও শেষ হচ্ছে না। চূড়ান্ত খসড়া মিলিয়ে প্রায় 64 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। বিচারাধীন বা বিবেচনাধীন বলে এখনো 60 লক্ষেরও বেশি মানুষের নাম ঝুলে রয়েছে। তাদের নাম আদৌ ভোটার তালিকায় উঠবে না এখনো নিশ্চিত নয়। বিচারাধীন বা বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি পরে ট্রাইব্যুনালে আবেদন করা যেতে পারে, কিন্তু সেই ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। তাই এই ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে নির্বাচনের ঘোষণা, এরকম আজব ঘটনা এর আগে শোনা যায়নি। ভোটের ঘোষণার পরপরই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার ঘটনা, এই দৃষ্টান্ত প্রশাসনিক মহলে কেউ শুনেছেন বলে মনে করতে পারছেন না। দক্ষিণ ভারতের একটি রাজ্যে এমন ঘটনা হয়েছিল। সেই সময় কোনো একটি লোকসভা ভোটে একটি রাজ্যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়েছিল নির্বাচন কমিশন। ডিজিকে অপসারণের ঘটনাও রয়েছে, কিন্তু একই সঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার ঘটনা সত্যি নজিরবিহীন। আবারও ফিরি ডিএ প্রসঙ্গে। নির্বাচনী দিন ঘোষণার ঘন্টা খানেক আগে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে হঠাৎ বার্তা জানান সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, মিউনিসিপ্যালিটি ইত্যাদির কর্মীরা 2009 রোপা আইন অনুযায়ী বকেয়া ডিএর এরিয়ার মার্চ থেকেই পেতে শুরু করবেন। উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রায় দিয়েছিল এবং বলা হয়েছিল 25% দিয়ে দেওয়ার পর বাকিটা কিভাবে, কটা কিস্তিতে, কবে দেয়া হবে তা ডিসাইড করবে কমিটি। এবং প্রথম দফার মহার্ঘ ভাতা আগামী 31শে মার্চের মধ্যেই দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এটা নিয়েও একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। সরকারি মহলে একটা চর্চাও শুরু হয়ে গিয়েছিল, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাদ রেখেই নবান্ন ডিএর হিসেব করছে। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রায়ের মডিফিকেশন পিটিশন দাখিল করে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময়ও চেয়ে নিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই কর্মীরা সাময়িক স্বস্তি পেয়েছে, যদিও বিরোধীরা অন্য সুর গাইছে। বিরোধীরা বলছে প্রবল চাপের মুখে পড়ে ভোটের আগে ভাতার সঙ্গে ডিএ দিতে বাধ্য হলো শাসক দল। এটা শেষ মুহূর্তে মাননীয়ার চমক। কিন্তু এখানেও প্রশ্ন উঠছে, ঘোষণা তো হলো, কিন্তু বিজ্ঞপ্তি কই? না চালে যে বিশ্বাস নেই, ভোট যে বড় বালাই। তাই নির্বাচনী দিন ঘোষণার মাত্র 55 মিনিট আগে মহার্ঘ ভাতা, পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর কথা মনে পড়লো। এই প্রসঙ্গে তো কেউ কেউ মাননীয়ার ঘেউ ঘেউ মন্তব্যের কথা স্মরণ করে সেই অপমানের প্রসঙ্গ তুলে ধরলেন। কিন্তু কথা হচ্ছে, ভোটের আগে নতুন ও পুরনো প্রকল্প মিলিয়ে অনেক ঘোষণা করা হয়ে গেছে। রাজ্যের কোষাগারে তো আরো চাপ বাড়লো। ভোটের পরে কোষাগারের কি হাল হবে? এটা তো এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের আর্থিক স্বাস্থ্যের হাল মোটেই ভালো নয়। নীতি আয়োগের মাপকাঠিতে পশ্চিমবঙ্গের স্থান রাজ্যের 18টি রাজ্যের মধ্যে শেষের দিক থেকে তৃতীয়। রাজস্ব আয়ের 5 ভাগের 1 ভাগ খরচ হয়ে যায় পুরনো ঋণের সুদ মেটাতে।
ঋণের পরিমাণ রাজ্যের জিডিপির 38%। স্বাভাবিকভাবেই সবচেয়ে ঋণগ্রস্ত রাজ্যের তালিকায় নাম পশ্চিমবঙ্গে। তাহলে এই যে এত ঘোষণা, তাহলে রাজ্যের কোষাগারের অবস্থা কি হতে চলেছে? সহজেই অনুমেয়। ভাতা, মহার্ঘ ভাতা ঘোষণা করে নির্বাচনী বৈতরণীতে শাসক দল কতটা এগিয়ে গেল সেটা তো সময়ই বলবে। সেটা জানতে আগামী 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু একথা ঠিক, বিহারের ক্ষেত্রেও যেটা দেখা গিয়েছিল, নীতিশ কুমার এবং বিজেপি সরকারের বিপুল পরিমাণ জয়ের পিছনে একটা বড় কারণ উঠে এসেছিল মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার ঘোষণা, এবং যেটা মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার পরেই তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং ভোটের আগেও ঢুকেছিল। ঠিক কি ভুল এ নিয়ে তো বিতর্ক রয়েছে। এক্ষেত্রেও এপ্রিলের আগেই যুব ভাতা স্টার্ট হয়ে গেল। একটা বড় এসেছিল সরকারি কর্মচারীদের যে একটা জমা ক্ষোভ ছিল ডিএ নিয়ে, সেটা এই ডিএ দেওয়ার ঘোষণা করার পরে কি সাময়িক সেই আঁচে একটু জল পড়লো? বিরোধীরা যদিও বলছে এটা তো একটা প্রচারের গিমিক, ভোটের বাজারে বাজিমাত করার একটা সস্তা উপায়। 25% হয়তো দিয়ে দেবে, তারপরে আবার সেই ঝুলে থাকবে, ধোঁয়াশা তৈরি হবে। কিন্তু এই 25% দিয়ে দিয়ে যদি ভোট বৈতরণী পার করা যায়, তাহলে ক্ষতি কি? তারপরে একটা বিরোধীদের ইস্যু ছিল যে অনুপ্রবেশকারী, সেটাও তো এসআইআর এর জন্য অনেকটা অনেকের নাম বাদ পড়ে গেছে। আর দুর্নীতি যে এখন আর নির্বাচনী ইস্যু নয় সেটা তো পরিষ্কার, যেখানে সুবিধে সেখানেই জল গড়িয়ে যাচ্ছে। সুতরাং ভালো মন্দ, নীতি, দুর্নীতি এইসব পিছু না ফেলে শাসক মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঠিক, কতটা তিনি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পেরেছে, কতটা তিনি এগিয়ে থাকবেন, ছেড়ে দুঁদে রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অনেকের থেকে এগিয়ে, এটা বোধহয় তার অতি বড় শত্রু মেনে নেবেন। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানান। মতামত জানার অপেক্ষায় থাকলাম। সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।